গল্প প্রেমের নীলকাব্য লিখেছেন নওরিন কবির তিশা। সূচনা পর্ব। অদূরের হিমেল বাতাসে যেন শীতের রুক্ষতা মিশে আছে। কুয়াশার ঘন ঘোর তখনও কাটেনি। সকালের নরম রোদ্দুর খানিকটা আলস্যে ছড়িয়ে আছে প্রশস্ত সাদা কংক্রিটের পথের দুপাশে। হঠাৎই শব্দের ঝংকার তুলে খোলা হলো প্রধান গেটের সুবৃহৎ লৌহদণ্ড। মৃদু শব্দ করে এগিয়ে যাচ্ছে রোলস রয়েস ফ্যান্টম মডেলের গাড়িটির চাকা। চারিধারে অশ্বত্থ, কৃষ্ণচূড়া, শিউলিসহ নাম না জানা বহু বৃক্ষে সজ্জিত প্রশস্ত সাদা কংক্রিটের রাস্তা বেয়ে গাড়িটি এগিয়ে চলল ভেতরের দিকে। মুহূর্ত কয়েকের মাঝে সেটি এসে থামল সাদা মার্বেলের গম্বুজ আর নীলচে কাচের জানালায় সজ্জিত বিশালাকার প্রাসাদ সম বাড়িটির সামনে। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নেমে এলো এই বাড়ির অর্থাৎ খানমহলের মধ্যমণি এমপি ওয়ালিদ খানের একমাত্র পুত্র ওয়াহাজ খান নীল। এলাকার জনপ্রিয় নেতা সাহেব নীল খান। তার পরনে শুভ্র রঙা পাঞ্জাবি, যার উপরে জড়ানো একখানা শ্বেত শুভ্র শাল। শালটির নিচে দৃশ্যমান সূক্ষ্ম এমব্রয়ডারির কারচুপি। তার মুখাবয়বে যেন এক শান্ত অথচ দৃঢ় প্রতিচ্ছবি। স্বচ্ছ নীল রঙা তার চোখের মনি। তীক্ষ্ণ জল আইনের অধিকারী পুরুষটির সার্বক্ষণিক বিদ্যমান কপালের সূক্ষ্ম ভাঁজগুলো যেন তার আভিজাত্যকে দ্বিগুণ করে তোলে। আজ প্রায় 3 দিন বাদে খানমহলে প্রবেশ করল সে। গ্রামীণ সম্পত্তির এক সমস্যা নিষ্পত্তির কাজে প্রায় দিন 3 শহরের বাইরে ছিল সে। নীল গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে এগিয়ে আসলো প্রায় জন 4 মেড। সে তাদের মধ্যে থাকা বৃদ্ধ করে একজনকে সালাম দিয়ে প্রবেশ করল অন্দরমহলে। নীলের রুমটা অতি যত্নে গোছাচ্ছে তারই ছোট ফুফুর একমাত্র মেয়ে, নাম সানজিদা আফরা মুন্নি। নীলের রুমটা আকারে এই বাড়ির সবচেয়ে বড়। এবারের অন্যান্য রুমগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। একেবারে অত্যাধুনিক ধাঁচে সেই রুমটাতে প্রবেশের পূর্বেই প্রথমেই অতিক্রম করতে হয় একটা বৃহৎ গলিপথ, যার চারিধারটা সাজানো বিভিন্ন নামি দামি লেখকের বইয়ে। অতপর রুমে ঢুকতেই চোখে পড়ে বিশাল কিং সাইজের বেড, বিলাসবহুল ড্রেসিং টেবিলের বৃহৎ আয়না আর রুমের মাঝে থাকা সুবৃহৎ কাউচ। তবে তার রুমের সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গাটা হচ্ছে তার দক্ষিণ পাশের সুবৃহৎ সুইমিং পুলটা, যেটা সজ্জিত নানা সবুজ লতাগুল্ম আর বিদেশি ফুলের টবে। বিশাল রুমটা একা হাতে গোছাতে গোছাতে এক প্রকার ক্লান্ত হয়ে পড়ল মুন্নি। তবুও তার মুখে মুচকে হাসি রেখা বিদ্যমান, কেননা এটা তার শখের পুরুষের কক্ষ। হ্যাঁ, নীলই তার শখের পুরুষ, কিন্তু সে কথা কি নীল জানে? হয়তো না। নীলের কথা মনে পড়তে ফের আরেকবার আনমনে মুচকে হাসল মুন্নি। বেডসাইড টেবিল থেকে নীলের একটা ফ্রেম বাঁধানো ছবি হাতে নিয়ে আদরের স্পর্শে হাত বুলালো তাতে। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে কেউ একজন উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, মুন্নি আপু, তুমি এইখানে? নিচে তো ভাইয়া আসছে। ভেসে আসা সেই কণ্ঠস্বরে চমকে পেছনে তাকালো মুন্নি। বুকের ভেতর চলমান হৃৎপিণ্ডের অস্থির নৃত্য শান্ত করতে পরপর 2 বার বুকে থাপ্পড় দিল সে। পেছনেই দাঁড়িয়ে আছে নীলের একমাত্র ছোট বোন ওয়াসিফা খান নাহা। নাহার এমন হঠাৎ ডাকে তাকে ধমকাতে গেলেও তার বলা শেষ কথাটায় থমকালো মুন্নি। চিকচিক করে উঠল তার আঁখি জোড়া। প্রফুল্ল কণ্ঠে সে বলল, নীল ভাইয়া আসছে? নাহা উত্তর দিল, আরেক মুহূর্তও দাঁড়ালো না মুন্নি। খুশিতে আত্মহারা হয়ে ছুটে বের হয়ে গেল রুম থেকে। মুচকি হেসে তার পিছন পিছন ছুটল নাহা নিজেও। খানমহলের সুবিশাল ড্রয়িং রুম আজ পূর্ণ খানমহলের লোকজনে। কারণ একটাই, সবাইকে ডেকেছেন বাড়ির কর্তা ওয়ালিদ খান নিজেই। আজ বড্ড খুশি তিনি। সুগার প্রবলেমের জন্য যেখানে বাড়িতে মিষ্টির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেখানে আজ নিজেই সবাইকে মিষ্টি বিলি করছেন তিনি। তার পুত্র যেন বিশ্ব জয় করে ফিরেছে। অবশ্য সেটা বিশ্বজয়ের থেকে কম কিছু নয় তার জন্য। যে জমির অংশীদারিত্ব নিয়ে দীর্ঘকালীন ভোগান্তি পোহাতে হয়েছে তাকে, সেই জমির সকল সমস্যার নিষ্পত্তি মাত্র 2 দিনে সম্পন্ন করতে পেরেছে তার একমাত্র পুত্র খান বাড়ির সিংহ ওয়াহাজ খান নীল। সেই সুবাদেই এখানে সকলে আসুন, সবার সাথে একটু পরিচয় পর্ব সারা যাক। খানমহলের বড় কর্তা ওয়ালিদ খান, এলাকার জনপ্রিয় এমপি, সঙ্গে একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং বড় কর্ত্রী মির্জা সূচনা। তাদের 2 ছেলে মেয়ে ওয়াহাজ খান নীল আর ওয়াসিফা খান নাহা। ছোট কর্তা ওয়ালিদ জামান খান, ভাইয়ের ব্যবসার নিবিড় সঙ্গী, তার সহধর্মিনী মির্জা সাইমা। তাদেরও 2 ছেলে মেয়ে, ওয়াহিদ খান নিহিত আর মেয়ে ওয়ারিশা খান নীরা। খান বংশের বড় মেয়ে অর্থাৎ ওয়ালিদ খানের ছোট তবে বাড়ির সবার বড় বোন রওশনারা খান,
তার 2 ছেলে মেয়ে মাহমুদুল হক রাউফিন আর মেয়ে রাউফিয়া হক রাফা আর ছোট বোন রুমিন আরার এক মেয়ে সানজিদা আফরা মুন্নি। সবাইকে একে একে নিজ হাতে মিষ্টি খাওয়াচ্ছেন ওয়ালিদ খান। সবাই নিচে থাকলেও 2 তলার ঝুল বারান্দা দিয়ে নিচে নীলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মুন্নি। অপেক্ষা কখন নীল একটিবার তার দিকে তাকাবে। যাও বলো তারে মেঘের ওপারে, বৃষ্টি বন্দনা জুড়ে ধরণীতল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত জলে ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টিকে শোনে না, ময়ূর পেখম তুলে ধিনতানা ধেয়ে না। শীতকালীন এমন অসময়ের বর্ষার বাড়িধারায় সিক্ত হচ্ছে চারিপাশ। শীতের শুষ্ক বাতাসে গাছের বর্ণহীন পাতাগুলো বেয়ে গড়িয়ে পড়ছে জলবিন্দুরা। এরই মাঝে এমন সময়ের বৃষ্টি উপভোগ করছে সদ্য ঢাকায় আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রথম বর্ষের 2 অন্তরঙ্গ নিবিড় সঙ্গিনী নুরাইন হক তিহু আর তাসফিয়া মাহা। একের পর এক কলি মিলিয়ে গান গেয়ে চলছে তারা। হঠাৎ তিহুর ফোন বেজে উঠতেই ধ্যান ভাঙল তাদের। দ্রুত সরে গিয়ে একটা ছাউনির নিচে আশ্রয় নিয়ে ফোনটা ধরল সে। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে আসলো একটা নারী কণ্ঠ। আজকে কিন্তু ঢাকায় প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তিহু, বৃষ্টিতে কিন্তু একদমই ভিজবি না, পরে সমস্যা হলে ওখানে তো আমি নেই, কে সামলাবি তোকে। তিহু কণ্ঠস্বর শুনে চিনে ফেলল এটা তার মায়ের কণ্ঠ। কৌতুক ভরা কণ্ঠে সে বলে উঠল, নো টেনশন, ডু ফুর্তি আম্মু, আমার মাহু আছে না। ওইটাই তো আমার ভরসা। তিহু হেসে মাহার দিকে ফিরে মনে মনে বলল, তোমার ভরসাকে নিয়ে একসাথেই বৃষ্টিতে ভিজছি আম্মু। অতঃপর মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা আম্মু রাখো, কালকে ভার্সিটিতে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, পড়তে বসেছিলাম। ওই পাশ থেকে ভেসে আসলো তিহুর মায়ের রাশভারী কণ্ঠ। আচ্ছা পর, তবে মনে থাকে যেন বৃষ্টিতে একদমই ভিজবি না। আচ্ছা। কলটা কেটে দিল সে। মাহা তার দিকে এগিয়ে এসে বলল, কে কল করেছিল রে? আমার যেহেতু বর বা বয়ফ্রেন্ড নেই, সেহেতু এই সময় আমাকে আমার মাদার ইন্ডিয়ায় কল করেছিল। মাহা নাক সিটকিয়ে বলল, সোজা কথায় উত্তর দিতে পারিস না? ল নিয়ে পড়তেছি মামু, একটু তো ঘুরায় কথা বলতেই হবে। মাহা চোখ মুখ বিশ্রীভাবে সিটকিয়ে বলল, আই উইশ তুই কোনো একদিন ভালো হবি। তাহলে উইশটা পকেটে পুরে রাখ, কেননা আমি কোনো দিন ভালো হব না। হাতে থাকা গ্লাসটাতে ফলের রস নিয়ে গুটি গুটি পায়ে নীলের রুমে প্রবেশ করল মুন্নি। হাতে বিদ্যমান কাচের গ্লাসটা ঠক ঠকিয়ে কাঁপছে তার। সেটা কি শীতের তীব্রতায় নাকি নিচের মধ্যকার ভীত চেতার তরুণ জানা নেই মুন্নির। তবে কেবল এইটুকুই জানা, নীলের রুমের সামনে আসলেই হৃদস্পন্দনের এক অদ্ভুত রকম দ্বিগুণ সঞ্চালন অনুভূত হয় তার। রুমে ঢুকেই মুন্নি দেখতে পায় কোথাও নেই নীল। তবে সে বেশ ভালো করেই জানে নীল কোথায়। জুসের গ্লাসটা বেডসাইড টেবিলে রেখে গ্লাস কভার দিয়ে সেটাকে ভালো করে ঢেকে অতঃপর পা বাড়ালো নীলের রুমের পূবের দিকের বিশাল ব্যালকনিটার উদ্দেশ্যে। এদিকে কক্ষে ঠিক পূব প্রান্ত, যেখানে থেকে প্রতিদিন সকালের দৃশ্যমান হয় সূর্যোদয়ের রক্তিম আভা। ছাদখোলা সেই বিশাল ব্যালকনিটার একটা বেতের চেয়ারে বসে আছে ওয়াহাজ খান নীল। নিয়মিত জিমের দরুন ফুলে ওঠা পেশিবহুল শৈল্পিক দেহ তার আবৃত অফ হোয়াইট কালার শর্ট পাঞ্জাবিতে। হাতে ধরে রাখা সিগারেটের ধোঁয়াগুলো মিলিয়ে যাচ্ছে ঘন কুয়াশার অন্তরালে। মুন্নি বিমোহিত দৃষ্টিতে চেয়ে থাকলো তার পানে। এই পুরুষটার প্রত্যেকটা কাজকর্মই হৃদয়ে আনচান করে ওঠে তার। তাই তো সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পারলেও প্রতিদিনই সে মুখে ওড়না চাপা দিয়ে এভাবেই লুকিয়ে লুকিয়ে দেখে নিজের প্রিয় পুরুষটাকে। পর্ব 2। চোখকে কপালে তুলে গাড়ি চালান, কানা লোক কোথাকার। আল্লাহ জানেন এদেরকে কে যে ড্রাইভিং লাইসেন্স দেয়। আমার কোমরটা মনে হয় একদমই গেলো। ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো এক নিঃশ্বাসে বলেই থামল তিহু। সে যাচ্ছিল ভার্সিটির উদ্দেশ্যে। এমনিতেই আজ ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গিয়েছে তার উপর ভার্সিটি থেকে মিনিট দশকের দূরত্বের একটা স্থানে ফাঁকা রাস্তা দেখে যখন অতি দ্রুত স্কুটি চালাতে ব্যস্ত সে, তৎক্ষণাৎ কোত্থেকে জানি এক বিশালাকার গাড়ি এসে ধাক্কা দিয়ে এক প্রকার উল্টে দিল তার স্কুটিটার নিচে চাপা পড়তে পড়তে বেঁচেছে সে। যদিও সঙ্গে সঙ্গে ব্রেক কষার দরুন তত একটা ক্ষতি হয়নি তার, তবুও শখের স্কুটির এমন হাল দেখে মেজাজ সামলাতে পারল না তিহু। অন্যদিকে আজ একটা ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট মিটিং থাকায় একটু সকাল সকালই নীল বেরিয়েছিল অফিসের উদ্দেশ্যে। সাধারণত এই সময়টাতে এই প্রান্তের রাস্তাটা প্রায় জনমানবহীন থাকে।
তাই ড্রাইভার আসিফ তত একটা খেয়াল না করে কোনোরকম সারা শব্দ ব্যতীতই এই পথে গাড়ি অতি প্রসন্ন চিত্তে নিজের ইচ্ছে মতো স্পিডে চালাচ্ছিল, যার দরুন এমন একটা অঘটন ঘটল। ভেসে আসা সেই নারী কণ্ঠে দ্রুত গাড়ি থেকে নামলো নীল। তিহু বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না? বের হন গাড়ি থেকে এক্ষুনি, নয়তো এই নুরাইন হক আপনার এত দামি গাড়ির 12টা বাজিয়ে ছাড়বে বলে দিলাম। কথা বলতে বলতেই একবার সামনে তাকায় তিহু। পলকে নিঃশ্বাস আটকে আসে তার, যেন কোনো গ্রিক দেবতাকে হঠাৎ কোনো সাদা কালো ক্যানভাসে জীবন্ত করে তোলা হয়েছে। তার সামনেই দাঁড়িয়ে আছে এক পুরুষ, উচ্চতায় প্রায় 6 ফুট, যার সুঠাম বলিষ্ঠ দেহ যেন শিল্পীর হাতে নিপুণভাবে করা। পুরুষটির পরনে শুভ্র শার্টের উপর কালো ব্লেজার, একেবারে ফর্মাল গেট আপ। তবে তার চোখের কালো রোদ চশমাটা তাকে আরও বেশি ডমিনেটিং করে তুলেছে। যাই হোক, তিহু কি দম্পার পাঠে নাকি? হোক সে গ্রিক করে মতো দেখতে অথবা স্বয়ং গ্রিক গড নিজেই, তিহুর কিছুই আসে যায় না। সে শুধু জানে এই লোকটা তার স্কুটির অবস্থা খারাপ করেছে। সে সামনে থাকা লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়েই 2 কদম এগিয়ে এসে লোকটার চোখে চোখ রেখে বলল, আপনার কি চোখের সমস্যা আছে? আর সমস্যা যদি থেকেই থাকে তবে চোখের ডাক্তার দেখান। নিজের সমস্যা নিয়ে ঘুরে বেরিয়ে অন্য মানুষের সমস্যার কারণ হওয়ার কি মানে? নীল কিছু একটা বলতে যাবে তার আগেই তিহু আবারও বলল, এই যে মিস্টার শুনুন, আমি খুব ভালো করেই জানি আপনি এখন কি বলবেন, যে সরি আর হবে না, ভুল হয়ে গিয়েছে, আমি দেখতে পারিনি, এসবই তো। শুনুন মিস্টার কালা চশমা, আপনি আমার গাড়ির ক্ষতি করেছেন, তাই জরিমানা তো অবশ্যই দিতে হবে। কোনো কথায় কাজ হবে না, নয়তো আমিও আপনার এত সুন্দর দামি গাড়ির কাজ ভেঙে বলবো সরি, দেখতে পাই নাই। তার এমন কথোপকথনের মাঝে হঠাৎই গাড়ি থেকে নেমে আসে আসিফ। নীলের সাথে এমন রুক্ষ ব্যবহারকারী মেয়েটাকে শাসিয়ে সে বলে, এই মেয়ে, এই জানো উনি কে? উনি নীল খান, তাই মুখ সামলিয়ে কথা বলো। তিহুর মেজাজ এবার সত্যি সত্যিই বিগড়ে গেল। একে তো লোকটা তার গাড়ির ক্ষতি করেছে, তার উপর আবার এত বড় বড় কথা। সে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, উনি লাল নীল হলুদ কমলা যেখানেই হোক না কেন, আই ডোন্ট কেয়ার। উনি আমার স্কুটির ক্ষতি করেছে, সো ফাইন না দিয়ে ওনাকে আমি এখান থেকে এক চুলও নড়তে দিব না। এদিকে নীল অভিভূত দৃষ্টিতে চেয়ে আছে মেয়েটির পানে। মেয়েটির এত সাহস! বারংবার অবাক হচ্ছে সে। যেখানে কোনো মেয়ে কি এলাকার বড় বড় গ্যাংস্টাররাও তার নামে কাঁপে, সেখানে এইটুকু পুচকি সাইজের মেয়ে তার সামনে দাঁড়িয়েই তাকে এত বড় বড় কথা বলছে। বাঁকা হাসল নীল। অতপর আসিফকে হাতের ইশারায় থামিয়ে সে মেয়েটির উদ্দেশ্যে বলল, হোয়াট ইউ ওয়ান্ট অ্যাজ এ পেনাল্টি? তিহু উত্তর দিল, আপাতত আমার আপনার গাড়িটা ভেঙে দিতে ইচ্ছে করছে, ভেঙে দিই। মেয়েটির এমন কথা আর নীলের এমন নির্লিপ্ততায় বেশ ভয় হলো আসিফের। নীল যে শর্ট টেম্পার্ড, তাতে এখন যদি এই মেয়েটার কিছু করে ফেলে তাহলে কি হবে? সে ভয়ে ভয়ে মেয়েটির দিকে ফিরে বলল, এই মেয়ে, কি বলছো? মাথা ঠিক আছে তোমার? বিশ্বাস করেন, বিগত 10 মিনিট আগেও আমার মাথা একদম ঠিক ছিল, কিন্তু যখন আপনার, কি বললেন জানি, নীল না লাল খান, যাই হোক, উনি আমার স্কুটিটাকে ওনার ওই বিশাল আকৃতির দানব গাড়িটা দিয়ে ধাক্কা দিয়েছে না, তখন থেকেই মেজাজ আমার চাঁদের দেশে। নীল তখন বলল, অ্যাজ অলওয়েজ ইউ ক্যান ব্রেক মাই কার। তিহু আসিফের সাথে কথা থামিয়ে নীলের দিকে ফিরে বাম্প্রুটা সামান্য নাচালো। অতপর চোখ দুইটায় একরকম শয়তানি ভাব এনে বলল, আর ইউ শিওর? অলওয়েজ। এদিকে তাদের এমন কথোপকথনে পরাণ পাখি উড়াল দেওয়ার মতো অবস্থা আসিফের। সে মনে মনে আল্লাহ আল্লাহ করছে যেন নীল এখানে কোনো অঘটন না ঘটিয়ে বসে। তিহু বাঁকা হেসে কিছু করতে যাওয়ার আগেই তার মনে পড়ল আপাতত ভার্সিটিতে যাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে সপ্তাহের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। তাই সে নীলের উদ্দেশ্যে বলল, আপাতত আমার কাছে অত ফালতু সময় নেই যে আপনার ওই দামড়া গাড়ি আমি ভাঙব, তাই আপনি আমার স্কুটিটা সারানোর ব্যবস্থা করুন। আসিফ যেন হাফ ছেড়ে বাঁচল। সে দ্রুত নীলের দিকে ফিরে বলল, ভাই, এখানে পাশেই একটা ভালো গ্যারেজ আছে আমার পরিচিত, আমি গেলে এক্ষুনি ঠিক করে দেবে। নীল তাকে চোখের ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে স্কুটিটা নিয়ে সেখান থেকে দ্রুত প্রস্থান করল আসিফ। উদ্দেশ্য গ্যারেজে যাওয়া, তবে তার আগে মনে করে তিহুর কাছ থেকে তার বাসার ঠিকানাটা নিয়ে গেল আসিফ, যাতে স্কুটি ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারে। এদিকে আসিফ যাওয়ার সাথে সাথেই নীল যেই না গাড়িতে উঠতে যাবে, ঠিক তৎক্ষণাৎ পিছন থেকে তিহু বলল, আপনি কোথায় যাচ্ছেন মিস্টার লাল সাহেব? আপনি চলে গেলে আমাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে আসবে কে? এখন একদমই বলবেন না যে আপনার টাইম নেই। আপনি আমার পাক্কা 30 মিনিট লেট করিয়েছেন, সো এখন আমাকে ভার্সিটিতে আপনিই পৌঁছে দিয়ে আসবেন। নীল বারংবার অবাক হচ্ছে মেয়েটির এমন ব্যবহারে।
শেষ পর্যন্ত কিনা মেয়েটি তার নামটাও বিকৃত করল। মেজাজ সামলাতে ভাসমান শিরার পেশিবহুল হাতটা শক্ত হলো তার। চোয়াল শক্ত করে গাড়িতে উঠে মেয়েটির উদ্দেশ্যে সে বলল, ওঠো। তিহু এক বাঁকা হাসি হেসে মনে মনে বলল, পথে আসো চান্দু, আমারে না নিয়ে যাবা কই। গাড়িতে উঠে বসল সে। সঙ্গে সঙ্গে গাড়ির সর্বোচ্চ স্পিডে সেটি চালাতে শুরু করল নীল। গাড়ি এসে থামল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দিকের প্রধান ফটকের সামনে। হঠাৎ ব্রেকের কারণে কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল তিহু। বাইরে তাকিয়ে এসে দেখতে পেল সামনে দৃশ্যমান থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। একবার নীলের দিকে তাকালো সে। নির্লিপ্ত ভঙ্গিমায় ড্রাইভিং সিটে বসে আছে নীল। তিহু বের হয়ে যাওয়ার আগে আরেকবার বলল, ধন্যবাদ মিস্টার লাল সাহেব। যদিও ধন্যবাদটা আপনার আমাকে দেওয়া উচিত, কেননা আমি আপনার গাড়ি এখনও ঠিক রেখেছি। হোয়াট এভার, আমি আবার একটু নরম মনের মানুষ কিনা, তাই আপনাকে থ্যাংক ইউ বললাম। আর হ্যাঁ, মনে করে আমার স্কুটিটা বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। কথাটা বলেই বেরিয়ে গেল তিহু। নীলের চোখ মুখ যেন আগ্নেয়গিরির উদ্গীরণ ঘটেছে। অগ্নিস্ফুলিঙ্গ ঝরে পড়ছে তার কালো রোদ চশমার নিচে নীলাপ চোখ দুটি দিয়ে। ভার্সিটির ক্লাস শেষে আইন অনুষদের এলাকা পেরিয়ে তিহু আর মাহা এগিয়ে যাচ্ছে কার্জন হলের দিকে। উদ্দেশ্য বাসায় ফেরা। একই ফ্ল্যাটে ভাড়া থাকে তারা দুজনে। হঠাৎই মাহা বলল, তোকে তো আমি সেই কোন সকালে ফোন করেছিলাম, তাও এত দেরি করে আসলি কেন? তিহু উত্তর দিল, কানের কানি, তুই আর আমি কি আলাদা বাসায় থাকি? একই বাসায় একই ফ্ল্যাটের একই রুমে থাকি আমরা। তারপরেও ভার্সিটিতে এসে আমাকে ফোন করেছিলে কেন? ভাষা ঠিক কর সিরি। আর তুই তো পড়ে পড়ে মোষের মতো ঘুমাচ্ছিলি। আমারও ঠিক খেয়াল ছিল না যে আজকের ইম্পর্ট্যান্ট ক্লাসটা আছে, তাই আর তোকে ডাকিনি। তারা হাঁটতে লাগলো। মাহা ফের বলল, কিরে বললি না তো, দেরি হলো কেন? আর তোর স্কুটি কই? স্কুটির কথা মনে পড়তেই কপাল সামান্য কুচকালো তিহু। আরে আর বলিস না, কোত্থেকে এক আবার লোক এসে আমার স্কুটিটার 12টা বাজিয়ে দিয়েছে। যাই হোক, ও লোককে এত টাইট দিয়েছি না, জীবনে আর কখনো অসাবধানে গাড়ি চালাতে গেলেও 10 বার ভাববে আমার কথা। মাহা তারপর বলল, তারপর তোর কোথাও লাগেনি তো? আর স্কুটিটা কই? না না, সেভাবে লাগেনি, শুধু ওই স্কুটিটা আমার উপরে পড়েছিল বলে একটু ব্যথা লেগেছিল আর হাতটা একটু ছিলে গিয়েছে, নাথিং এলস। আর স্কুটিটা ওই আবার লোকের এক সহচর বলেছে রাতের মধ্যে পাঠিয়ে দিবে সারাই করে। আচ্ছা চল, বাসায় গিয়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছি। চমকে চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরও ভালো। ও সুন্দরী চলেছে একা পথে। রাস্তা দিয়ে যাচ্ছিল তিহু আর মাহা। হঠাৎই রাস্তার পাশের কিছু বখাটের এমন গানে থমকালো তারা। তিহু তাদের দেখে ফিরে বলল, ও নাইস সং, আই লাইক ইট। বখাটেগুলো হেসে একযোগে বলল, ও আগুন সুন্দরী। এদিকে বখাটেগুলোর এমন সম্বোধনে মেজাজ সপ্তমে চড়ে গিয়েছে মাহার। দাঁতে দাঁত চেপে তিহুর হাতটা শক্তভাবে চেপে ধরেছে সে। তিহু মাহার দিকে ফিরে চোখের ইশারায় বলল, কুল বেবি। অতপর বখাটেগুলোর দিকে এগিয়ে গেল সে। একটু অন্যরকম স্টাইলে হেসে বলল, আই রিয়েলি লাইক দিস সং, বাট গানটা না শিল্পীর কণ্ঠে মানায়। রাস্তার পাশের কুকুরগুলোর ঘেউ ঘেউয়ে কানে যন্ত্রণা ব্যতীত আর কিছুই হয় না। বখাটেগুলো তিহুর এমন ঠান্ডা মস্তিষ্কের অপমান মুহূর্তেই বুঝে ফেলল। তবে তাদেরকে লজ্জা পেতে আছে নাকি? নির্লজ্জ বেহায়ার দল বলল, তুমি কি আমাদের অপমান করার চেষ্টা করলে আগুন সুন্দরী? একদমই না, আমি তো সরাসরি অপমানই করলাম। যদিও কুকুরকে কুকুর বললে কুকুরের অসম্মান হয় কিনা আমার জানা নেই। এবার আর কে সামলাবে তাদের? বখাটেগুলো একসাথে খেপে বলে উঠল, মুখ সামলে কথা বল, না হলে কিন্তু তোর এই সুন্দর মুখটা কালকে সকালে আর কাউকে দেখাতে পারবি না। আরে যা শালা, আমার ছোটবেলায় কুকুরের কামড়ানির ভ্যাকসিন দেওয়া আছে। অতি সভ্য মেয়ে ছিলাম তো। যাই হোক, তোদের মতো কুকুরকে যদি ভয় পেতাম না, তাহলে এই ঢাকা শহরে টিকতে পারতাম না। বখাটেগুলো তার দিকে তেড়ে আসতে গেলেই রাস্তার পাশে পড়ে থাকা একটা লাঠি নিয়ে তাদের মধ্যকার লিডার টাইপ একটার মাথায় সজোরে আঘাত করল তিহু। বাদবাকি সবাই হতভম্ব হয়ে চেয়ে রইল। একটা ছেলে তার দিকে তেড়ে আসতে গেলেই মাহা পাশ থেকে আরেকটা লাঠি নিয়ে সেই ছেলেটার মাথায়ও দিল সজোরে এক বাড়ি। সঙ্গে সঙ্গে ব্যথায় কুচকিয়ে নিচে বসে পড়ল ছেলেটা। আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রীতিমতো একটা রণক্ষেত্র পরিণত হয়েছে স্থানটা। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল একটা পুলিশের জিপ। রাস্তার পাশে এমন মারামারি হতে দেখে থামল তারা। দুইজন পুলিশ বের হয়ে এসে তিহু আর মাহাকে ধরতে যেতে তিহু বলে উঠল, আমাকে পরে ধরবেন ম্যাম, আগে আপনার ফোনটা দিন। আসলে আমার ফোনটা বাসায় থেকে গিয়েছে তো, আমার শ্বশুর আব্বাজানকে একটা কল করবো আর কি।
পুলিশের কনস্টেবলটি অবাক দৃষ্টিতে তাকালো তিহুর দিকে, বলল, শ্বশুর মানে? তিহু উত্তর দিল, শ্বশুর মানে শ্বশুর। ওহ, না বললে আবার চিনবেন কি করে? এমপি ওয়ালিদ খানকে চেনেন? আমি ওনার একমাত্র ছেলের ফিয়ন্সি। সেও একটু জানুক তার এলাকাতেই তার ছেলের হবু বউ কীভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, যেখানে ফার্স্টে তাকেই উত্ত্যক্ত করা হয়েছে। কি হলো দিন? ওয়ালিদ খানের নাম শুনতেই মহিলা কনস্টেবলটি দ্রুত জিপের মধ্যে বসে থাকা পুলিশ অফিসারের কাছে গিয়ে কি একটা জানি বলল। মুহূর্তেই সেখান থেকে নেমে আসলো অফিসারটি। তিহুর উদ্দেশ্যে সে বলল, মামাবাড়ির মোয়া পেয়েছ? বললেই হলো তুমি ওয়ালিদ খানের ছেলের বউ। তিহু উত্তর দিল, আসলেও আব্বুর বুদ্ধি আছে বলতে হবে। তিনি তো চেয়েছিলেন যাতে তার ছেলের সাথে বিয়ের আগে কেউ আমাকে না চিনুক, আর ঠিক সেটাই হয়েছে। বাই দ্য ওয়ে, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে ফোনটা আমাকে দিন না, আমি জাস্ট একটু ফোনই করব। কি জানি কী ভেবে অফিসারটি বলল, না না, উনি ব্যস্ত মানুষ, ওনাকে ফোন করে আর কোনো জ্বালাতন করব না, ব্যাপারটা আমরাই সামলে নিচ্ছি। বলো, তোমাদের কে কী ডিস্টার্ব করেছে? তিহু বখাটেগুলোর দিকে তাকিয়ে বলল, এরা সবাই। অফিসারটি তিহুকে আশ্বস্ত করে বলল, ব্যাপার না মামনি, তোমরা যাও, আমরা সামলে নিচ্ছি। তিহু উত্তর দিল, ওকে, যখন আব্বুর কাছে কল দিতে দিলেন না, তাহলে আপনারাই দেখে নেন ব্যাপারটা, আর খেয়াল রাখবেন ওরা একটাও যেন শাস্তি থেকে বঞ্চিত না হয়। অফিসারটি মাথা নাড়িয়ে জানালো, আচ্ছা। অতি দ্রুতই সেখান থেকে প্রস্থান করল দুই রমণী। সবে একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট কনফারেন্স শেষ করে নিজেদের অফিস ভবনের দোতলার সুবিশাল কেবিনের সোফাটাতে শরীর এলিয়ে দিয়েছে নীল। হাতে থাকা ক্রিস্টালের বলটি অনবরত ঘুরিয়ে চলছে সে। বারংবার তার চোখের সামনে ভেসে উঠছে সেই ক্ষিপ্ত রমণীর সাহসী গর্জন। স্মৃতির পাতায় দোলা দিচ্ছে রমণীটির দেওয়ার নাম, মিস্টার লাল সাহেব। চোয়াল মুখ শক্ত করে বসে আছে নীল। হঠাৎই কেবিনে প্রবেশ করল তার পিএ আইয়াজ এহসান। আইয়াজকে দেখে নীল বলল, আই নিড সাম ইনফরমেশন আইয়াজ ফার্স্ট। আইয়াজ এগিয়ে এসে বলল, কি ইনফরমেশন স্যার? নীল বলল, আসিফের কাছে একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেস নিয়ে তুমি যাবে স্কুটি নিয়ে, আসিফ না। গট ইট? আইয়াজ অবাক হয়ে তাকালো নীলের দিকে। সে তো এসেছিল কিছু ফাইল নীলকে দেখাতে, কিন্তু নীল এসব স্কুটির কথা, অ্যাড্রেসের কথা কি বলছে? কিছু না বোঝা সত্ত্বেও কোনো প্রশ্ন করল না আইয়াজ। বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে সে বলল, ওকে স্যার। প্রত্যুত্তরে এক অদ্ভুত রকম বাঁকা হাসল নীল। ফ্ল্যাটে আসার পর থেকেই তিহু লক্ষ্য করছে মাহা অন্যরকম ভঙ্গিমায় চোখ সরু করে তাকিয়ে আছে তার দিকে। তিহু বলল, ব্যাপার কি রে মাহু, এমনি তাকাই আসোস কেন? আমার কি চেহারা সুন্দর হয়েছে নাকি? সে দ্রুত ড্রেসিং টেবিলের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে বলল, না, যেমন ছিলাম তেমনই তো আছি। তারপর সে মাহার দিকে ফিরে বলল, তয় এখনও কি দেখিস? মাহা উত্তর দিল, দেখছি যে আমি কত বড় ভণ্টের সাথে থাকি। তিহু চোখ শুরু করে বলল, মানে? মাহা বলল, এমপির ছেলের সাথে বিয়ে কবে ঠিক হলো রে? আচ্ছা থাক, তুই আমাকে এটা বল যে এমপির ছেলের নাম কি? তিহু হেসে বলল, ও এই ব্যাপার। তখন যদি আমি এমপির ছেলের কথা বুদ্ধি করে না বলতাম, তাহলে এতক্ষণে লাল দালানের মধ্যে থাকতে হতো বেবস। মাহা উত্তর দিল, তুই আর তোর বুদ্ধি, তেমন উদ্ভট বুদ্ধি হঠাৎ করে তোর মাথায় এলো থেকে? এমনি হঠাৎ পাশের দেয়ালে লাগানো এক পোস্টারে তাকিয়ে দেখলাম এমপির ছবি, তখনই হুট করে মাথায় আসলো। আর এমনিতেই কিছুদিন পরেই ইলেকশন, তো ওই নির্জীব পোস্টার আর তার মালিক কোনো কাজে তো আসুক আমাদের নাকি? অফিসারটা যদি তোর থেকে নাম্বারটা চাইতো তাহলে? কামন মাহু, এত কিছু ভাবলে কি আর তখন ওই বুদ্ধিটা মাথায় আসতো? ওরে ভণ্ড রে, তুই যে লোকের কথা বলেছিস না এমপির ছেলে, তুই কি জানিস উনি কি পরিমাণ ফেমাস পারসন? আমি তো ঢাকায় আসার আগেই মামার কাছে ওই লোকের নাম শুনেছি, ওয়াহাজ খান সম্ভবত। এখন যদি এই কথা ওই লোকে শোনে যে তুই ওনার পরিচয় ভাঙিয়ে খাচ্ছিস, তাহলে তোর কি মনে হয় তুই আস্ত থাকবি? তিহু তখন উত্তর দিল, জো হোকা দেখা জায়গা। পর্ব ৩। শীতের রিক্ততার প্রহরের সমাপ্তি অতি সন্নিকটে। পত্রহীন বৃক্ষ শাখাগুলিতে বসন্তের প্রথম বার্তা যেন কুড়ি হয়ে দেখা দিচ্ছে। গাছের ডালে কোকিলের আনাগোনা আর অলস মধ্যাহ্নে ভেসে আসা তার চাপার ডাক বসন্তের আগমনের বাহক বার্তা হিসেবে কাজ করছে। বাতাস এখনো উষ্ণ হয়নি, তবুও তার মধ্যে এক গোপন ব্যাকুলতা মিশে আছে। আকাশে সোনালি রোদ আর নরম হাওয়ার স্পর্শ, মনে হয় প্রকৃতি যেন রঙিন ওড়না পরে বসন্তের অপেক্ষায় আছে। সেদিন তিহু আর অফিসারটার কথোপকথন শুনেছিল তাদেরই অনুষদের কেউ একজন। ব্যাস, তারপর থেকেই পুরো আইন অনুষদ জুড়ে গুঞ্জন উঠেছে
তিহু আর নীলকে নিয়ে। বেশিরভাগ সবাই তো এটা বিশ্বাস করেই বসে আছে যে তিহু সত্যি সত্যি নীলের বাগদত্তা। তিহু প্রথম দিকে তত একটা গুরুত্ব না দিলেও এখন বুঝতে পারছে ব্যাপারটা ঠিক কত দূর গড়িয়েছে। তবে এখন আর সবার ভ্রান্ত ধারণা ভাঙার সুযোগ নেই তার কাছে। ইতিমধ্যেই এমন ভুয়া পরিচয় কাজে লাগিয়ে বেশ সুযোগ সুবিধা ভোগ করেছে সে। সিনিয়রদের র্যাঙ্কিংয়ের হাত থেকে বাঁচার সঙ্গে সঙ্গে পাচ্ছে বেশ সম্মানও। আর কি লাগে? তাছাড়া এ কথা তো নীলের জানারও কোনো চান্স নেই, তাই বেশ শান্তিতেই আছে সে। কাল বাদে পরশু ভার্সিটিতে পহেলা ফাল্গুন উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে, আর সেখানকার উদ্বোধনী নৃত্যের দলে রয়েছে তিহু আর মাহা দুজনেই। ক্লাস শেষে ভার্সিটি ক্যাম্পাসের সবুজ চত্বরে বসে অনুষ্ঠান নিয়েই বিভিন্ন আলোচনা করছে তিহু, মাহা, সঙ্গে জনা কয়েক তাদের আরও কিছু বান্ধবীরা, ইমা, কায়া, নিদ্রা, রোজা সহ আরও অনেকে। হঠাৎই নিদ্রার ফোন বেজে উঠায় সেখান থেকে উঠে গেল সে। আলোচনার মাঝে হঠাৎ নিদ্রার এমন উঠে যাওয়ায় তিহু বলল, আজকেও নেই বলে, নাইলে আমিও দেখিয়ে দিতাম। তার কথা শুনে কায়া বলল, দেখো আমাদের নেতার বউ বলে কি, সে নাকি সিঙ্গেল। কায়ার এমন কথায় মাহা তিহুর দিকে চেয়ে হেসে মনে মনে বলল, ও যে কি ভণ্ড তা তো শুধু আমিই জানি। ইমা বলল, তাহলে এটাই সিলেক্টেড তো, যে আমরা লাল পেরে বাসন্তী রঙের শাড়ি পরব? তিহু বলল, না, আমি তো ভাবতেছি সাদা বিধবাদের মতো শাড়ি পরে আসবো। পয়লা ফাল্গুনের দিন কেউ রঙিন শাড়ি পরে নাকি? তিহুর এমন কথায় হেসে উঠল উপস্থিত সকলে। তারা মাহার দিকে ফিরে বলল, মাহুরে, আসলেও তোর ধৈর্য আছে। তিহু যে পরিমাণ ঘাড়তারা, আল্লাহ, ওকে এত দিন কেমনে তুই সহ্য করছিস আল্লাহই জানে। তিহু বলল, এতে সহ্য করার কি আছে? তোরা যদি আবালের মতো প্রশ্ন করিস তাহলে সে দোষ কি আমার? একটু আগেই তো সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে লাল পেরে বাসন্তী রঙা শাড়ি পরা হবে। তারপরও কেন ইমা আবার একই প্রশ্ন করছে? নিদ্রা ফোনটা ধরতে ধরতে দ্রুত গেটের সামনে এসে দাঁড়ালো। সেখানে আগে থেকেই অপেক্ষমান ছিল ইফাজ। তড়িঘড়ি তাকে আসতে দেখে ইফাজ বলল, থাকো কোথায় তুমি? ফোন ধরতে কি বেশি কষ্ট হয়ে যায়? সে কখন থেকে তোমাকে ফোন দিয়ে চলছি। নিদ্রা দ্রুত এগিয়ে এসে বলল, এত রাগ করার কি আছে? বললাম তো সরি। তুমি যখন নীল ভাইয়ের সঙ্গে মিটিংয়ে থাকো তখন কি আমি কখনো তোমাকে বলেছি কেন ফোন ধরনি? এখানে নীল ভাইয়ের কথা আসলো কোত্থেকে? কোত্থেকে মানে? তুমি যেমন নীল ভাইয়ের সঙ্গে মিটিং ব্যস্ত থাকো, আমিও তেমনি তার ওয়াইফের সাথে, তার ফিয়ন্সের সাথে ভার্সিটিতে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছিলাম। নিদ্রার এমন কথায় ইফাস অবাক কণ্ঠে বলল, নীল ভাইয়ের ফিয়ন্সি মানে? ফিয়ন্সি মানে ফিয়ন্সি? এমা, তুমি জানো না, নীল ভাইয়ের ফিয়ন্সি তো আমার সাথেই পড়ে, একই ডিপার্টমেন্টে। ইফাস ব্রুকুচকে তাকালো নিদ্রার দিকে। যেখানে নীলের সঙ্গে সার্বক্ষণিক ওঠা বসা তার, সেখানে নীলের ফিয়ন্সির কথা সে জানে না, অথচ তার গার্লফ্রেন্ড জানে। কেমনে কি? ইফাস বলল, তোমার মাথা ঠিক আছে তো? ভাইয়ের ফিয়ন্সি কি করে আসবে? ভাইয়ের সাথে সার্বক্ষণিক আমি থাকি, ওয়ান কাইন্ড অফ ভাইয়ের ডান হাত আমি। সেখানে আমি কিছু জানি না, তুমি জানো? নিদ্রা উত্তর দিল, আহারে, নীল ভাইয়ের ডান হাত রে আমার। ডান হাত না, ছাতার মাথা তুমি। সব কিছু জানো আর এটা জানো না? তিহুকে স্বয়ং এমপি সাহেব তার নিজ পরিচয় গোপন রাখতে বলেছেন। ইফাস এবার সত্যি সত্যি কনফিউশনে পড়ে গেল। তাহলে কি নিদ্রার কথাই সত্যি? তাছাড়া সে তো নীল ভাইয়ের মায়ের কাছেও শুনেছিল একদিন হুট করেই তাদের সামনে নীল ভাইয়ের বউকে হাজির করবেন তিনি। তাহলে কি এটাই সেই মেয়েটা? সে দ্রুত নিদ্রার দিকে ফিরে বলল, কোথায় সেই মেয়েটা? নিদ্রা তৎক্ষণাৎ ক্যাম্পাসের মধ্যে থাকা একটা মেয়ের দিকে আঙ্গুল তুলে দেখালো। ইফাস নিদ্রার আঙ্গুল অনুসরণ করে সেদিকে দৃষ্টি মেলতেই দেখতে পেল অনেকগুলো মেয়ের মাঝখানে বসে আছে একটা মেয়ে। পরনে অফ হোয়াইট কালারের পাকিস্তানি ড্রেস, হালকা লালচে চুলগুলো বাঁধন হারা, হালকা বাতাসে বিক্ষিপ্তভাবে উঠছে তারা। চুলগুলো মুখের উপর এসে পড়ায় ভালোভাবে বোঝা যাচ্ছে না মেয়েটির মুখ। তবে ইফাস যতদূর বুঝল, মেয়েটির সৌন্দর্য নেহাতি কম নয়। যদিও তাকে বেশ ভালো করে দেখা যাচ্ছে না, তবুও লাবণ্যময়ী মেয়েটাকে একবার নিজেদের প্রিয় ভাইয়ের পাশে কল্পনা করল সে। মাশাআল্লাহ, ভালোই মানিয়েছে তাদের। তবে ইফাস এখনও বিশ্বাস করতে পারছে না যে তাদের প্রিয় ভাই তাদেরকে কিছু না জানিয়েই পাত্রে ঠিক করে রেখেছে। ভার্সিটির ক্লাসের রিহার্সেল শেষ করে প্রধান সড়কের পাশের ফুটপাত ধরে গল্প করতে করতে যাচ্ছিল তিহু আর মাহা। হঠাৎই পিছন থেকে কেউ একজন তিহুর মাথায় একটা গাঁটটা বসিয়ে দিল। হঠাৎ এমন আঘাতে মৃদু শব্দ করে পিছনে তাকালো সে। পিছনে উপস্থিত ব্যক্তিটাকে দেখে দাঁতে দাঁত চেপে সে বলল, তুই? তিহুর দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো মাহাও। উপস্থিত ব্যক্তিটাকে দেখে সে অবাক হয়ে বলল, তুই কখন আসলি? তাদের পিছনেই দাঁড়িয়ে আছে দুই নিবিড় সখীর আরেক সঙ্গী,
ছিপছিপে গরনের মাঝারি আকৃতির এক তামাটি পুরুষ, রিশাদ আহমেদ। রিশাদ অবশ্য তাদের দুইজনের বেস্ট ফ্রেন্ডই বলা চলে। তারা তিনজনে একসাথে চান্স পেয়েছিল ঢাবিতে। তবে একটা সমস্যার দরুন ঢাকায় আসতে কিছুদিন বিলম্ব হলো রিশাদের। কিন্তু হুট করেই তাকে দেখে অবাক হলো তিহু, মাহা দুজনেই। মাহার জবাবে রিশাদ কিছু বলার আগেই তিহু বলল, কবে আসলো সে কথা না হয় পরে শুনবো, তার আগে বলতে বল আমার মাথায় মারলো কেন। রিশাদ আবারও তিহুর মাথায় আরেকটা গাঁটটা দিয়ে বলল, বেশ করেছি, আরেকবার শোন, আবারও মারব। তিহু তাকে কিছু বলতে যেতেই মাহা বলল, রাস্তার মাঝখানে কি করছিস তোরা? তিহু বলল, ও আমার মাথায় মারলো কেন? সেটা না হয় বাসায় গিয়ে শোনা যাবে। আর রিশাদ, তুই থাকার ব্যবস্থা করতে পেরেছিস তো? রিশাদ উত্তর দিল, থাকার ব্যবস্থা করতে পারবো না মানে? আমায় চিনিস? আমি যে জায়গায় যাব সেই জায়গায় ফ্ল্যাটের লোকজনই আমার জন্য বাসা ছেড়ে দিবে। তিহু বলল, ও লেলে, আইসে আমার নবাবজাদা। তারা তিনজন মিলে এমনই হাজারো বন্ধুত্ব সুলভ দুষ্টুমিপূর্ণ কথা বলতে বলতে এগিয়ে চলল বাসার দিকে। হঠাৎই রিশাদ তিহুকে বলল, বান্ধবী? তিহু উত্তর দিল, বইলা ফেল, কান খোলাই আছে। শুনলাম তোরা নাকি ঢাকা শহরে এসে গুন্ডামি শুরু করেছিস। তিহু উত্তর দিল, ওয়ান কাইন্ড অফ। মাহা নাকি একটার মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের জায়গায় তুই যদি থাকতিস না, তাহলে ওই জায়গায় পেটা বাঁচত কিনা সন্দেহ। সেটা ঠিক, কিন্তু তুই আমাকে এটা বল, তো নাকি এলাকার এমপির ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে? কথাটা বলেই হেসে দিল রিশাদ। তা দেখে তিহু বলল, ওই দিন যদি ওই বেটার কথা না বলতাম না, তাহলে এতক্ষণ আর বাইরে থাকতে পারতাম না, সোজা লাল দালানে। তাই বলে সরাসরি নেতার বউ? তোকে এত কথা কে বলল রে? রিশাদ মাহার দিকে ফিরে বলল, আমার বান্ধবী আছে না। ও আই সি, তাই বল। তা তুই কি তোর বান্ধবীকে ভালো বললি? আমি মারলেও ওই লোকের লেগেছে কি লাগেনি জানি না, কিন্তু এই বেটি তো সরাসরি মাথায় ফাটিয়ে দিয়েছে। মাহা উত্তর দিল, ওই বেটার কপাল ভালো যে ওখানে পুলিশ চলে এসেছিল, না হলে ওর যে আরও কি ফাটাতাম, গড নোস। তিহু উত্তর দিল, এই না হলে আমার বেস্টি, চালিয়ে যাও বেবি, আমি তোমার সাথে আছি। আয়াজ ভাই। ঘড়ির কাঁটায় রাত 12টা চলমান। শীতের নিস্তব্ধ এক গভীর রজনী। আয়াজ এহসান এসেছে নীলের কাছে। প্রায়শই রাতে দলীয় সদস্যদের সাথে ছোটখাটো একটা আলোচনা সভা করার অভ্যাস আছে নীলের। আজকেও ঠিক তেমনই একটা ছোটখাটো মিলনায়তন থাকায় সেখানেই যাচ্ছিল সে। হঠাৎ এই নিস্তব্ধতার মাঝে এক মেয়েলি রিনরিনে কণ্ঠে থমকালো তার পদচারণা। কণ্ঠটা অতি পরিচিত ঠেকল। চমকে পিছন ফিরল সে। তার পেছনে দাঁড়িয়ে আছে নীল স্কার্ট আর অফ হোয়াইট টপসে আবৃত এক অষ্টাদশী কন্যা। ঝাড়বাতির স্বচ্ছ আলোয় তার সুশ্রী মুখাবয়ব স্পষ্ট। মুহূর্তেই তাকে চিনে ফেলল আয়াজ। মেয়েটি আর কেউ নয়, তাদের প্রিয় নেতা ওয়াহাজ খান নীলের একমাত্র ছোট বোন ওয়াসিফা খান নাহা। তাকে দেখে আয়াজ অপ্রস্তুত হেসে বলল, কিছু বলবে নাহা? বলো। শব্দগুলো যেন কণ্ঠ দিয়ে বেরই হতে চাচ্ছে না নাহার, অথচ তার কাছে অনেক কিছু বলার আছে। নিজেকে ধাতস্থ করে শুকনো একটা ঢোক গিলে সে শুধু বলল, এত রাতে? আয়াজ সামান্য হেসে বলল, আসলে স্যার আসতে বলেছিলেন এজন্য। ও। নাহা কথাটা বলেই চুপ হয়ে গেল। আয়াজ মুহূর্ত খানেক দাঁড়ালো নাহার আর কিছু বলার অপেক্ষায়, তবে সে নিশ্চুপ। তাই আয়াজও আর দাঁড়ালো না। সে চলে যেতেই নাহার হাত মুষ্টিবদ্ধ করে পা দুটি দিয়ে ফ্লোরে সামান্য আঘাত করে বলল, তুই কোনো দিনই কি আয়াজ ভাইয়ের সামনে ঠিকমতো কথাটাও বলতে পারবি না? একটু আগেই না কত প্র্যাকটিস করলি, আর এখানে এসে সব গুলিয়ে খেয়ে ফেলেছিস। শুধু শুধু কি আর নেহিত ভাই তোকে হাবলি বলে? ঠিকই বলে। নিজেকে হাজারটা ভৎসনা দেওয়া শেষে মুখটা বাংলার পাঁচের মতো করে রুমের দিকে পা বাড়ালো নাহা। তাহলে কালকেই ফাইনাল? শিওর বল, কিন্তু যদি তোরা শিওর হোস তাহলে আমি কোনো না কোনোভাবে বম্মাকে রাজি করাতে পারলে কেল্লাফতে বাবাকে নিয়ে আর কোনো সমস্যা হবে না। বন্ধুদের সাথে নাইট আউটে ঢাকার বাইরে যাওয়ার জন্য শীতের এমন রুক্ষ হাওয়ার মাঝেও ছাদে দাঁড়িয়ে প্ল্যান করছিল নিহিত। কেননা রুমে কথা বলাটা অত্যন্ত রিস্কের। যদি কেউ শুনে ফেলে। এমনিতেই এই বাড়ির কারণে নাইট আউটে যাওয়ার অনুমতি নেই, তার উপর আবার ঢাকার বাইরে। ওরে বাপরে, বাড়ির কর্তা যদি জানতে পারে তাহলে খবর আছে নিহিতের। হঠাৎই পেছনে কারো উপস্থিতি অনুভব হয় তার। তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকাতে সে দেখতে পায় কোমরে দুই হাত বেঁধে দাঁড়িয়ে আছে তার জীবনের একমাত্র সমস্যা সৃষ্টিকারী, তার বড় ফুফুর ছোট মেয়ে রাউফিয়া হক ওরফে রাফা। রাফাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে নিহিত। গেল রে গেল, সবটা গেল। যার থেকে বাঁচার জন্য এই শীতের তীব্রতার মাঝেও ছাদে এসে দাঁড়িয়েছে সে, সেই ভূতনিটাই পিছনে তার।
নিহিত দ্রুত কল কেটে ফোনটা রেলিংয়ের উপর রেখেই এগিয়ে যায় তার দিকে। এদিকে রাফা কোমরে হাত বেঁধেই বলে, আরে বাস, নাইট আউট! OMG! এটা তো এক্ষুনি বড় মামাকে না জানাতে পারলে আমার পেটের ভাত হজম হচ্ছে না। ওকে নিহিত ভাই, বেস্ট অফ লাক। আমি এক্ষুনি যাচ্ছি মামুর কাছে। কথাটা বলেই সে পা বাড়াতে যেতেই পিছন থেকে তার হাতটা খপ করে ধরে বসে নিহিত। নিহিত বলল, ভূতনির বাচ্চা ভূতনি, আজকে তোকে এই ছাদে থেকেই ফেলে দেব আমি। তখন ওপরে গিয়ে বড় মামার কাছে নালিশ করিস। নিহিতের এমন কথায় কিছুটা ভয় পায় রাফা। ঠোঁট নাড়িয়ে বড় মামাকে ডাকতে যাওয়ার আগে নিহিত এক হাতে চেপে ধরে তার কোমল ওষ্ঠদয়। ভয়ে চোখ বড় বড় হয়ে যায় রাফার। মৃদু গোঙানি দিতে থাকে সে। তা দেখে নিহিত বাঁকা হেসে বলে, কি হলো, মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন? এমনি সময় তো বকবক করে আমার কানের পোকাগুলো নাড়িয়েই দিস, এখন কথা বেরোচ্ছে না কেন? হ্যাঁ? ষোড়শী কন্যাটার এবার সত্যি সত্যিই ভয় হতে লাগলো। তার থেকে বয়সে প্রায় 5 বছরের বড় এক চিপচিপে গরনের সুঠামদেহী পুরুষের সামনে নিজের শীর্ণ শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগেও লাভ হলো না যেন। এক চুলও নড়ল না নিহিত। এদিকে রাফার এমন বাঁচার আপ্রাণ চেষ্টায় তাকে ধাক্কা দেওয়ার ব্যাপারটা বেশ উপভোগ্য ঠেকছে নিহিতের কাছে। ভেতর রাফা এবার চোখ দিয়ে অনুনয় করতে লাগলো। এবার বেশ মায়া হলো নিহিতের। সে তার মুখটা ছেড়ে দিয়ে বলল, এইটুকু বয়সে চোখে এত মায়া কোত্থেকে আসে তোর? পিচ্ছি কোথাকার, যা আমার সামনে থেকে। আর আমার নাইট আউটের কথা যদি কেউ জানতে পারে না, তাহলে মনে রাখিস ওই শেওড়া গাছের পেতনি দিয়ে তোর ঘাড় মটকাবো। নিহিতের কাছ থেকে ছাড়া পেয়ে রাফা জোরে একটা নিঃশ্বাস নিল। অতঃপর ফের দুষ্ট হেসে বলল, কেন কেন? শেওড়া গাছের পেতনি দিয়ে কেন? পেতনি কি তোমার বউ নাকি? দাঁড়া, দেখাচ্ছি পেতনি আমার বউ কিনা। কথাটা বলে সে রাফার পিছু নিতে রাফা এক ছুটে চিলেকোটা সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যেতে যেতে বলল, নাইট আউটের কথা কাউকে বলি বা না বলি, শেওড়া গাছের পেতনি যে তোমার বউ, এটা সব্বাইকে বলবো। রাফা নিচে চলে যেতেই তার দিকে ফিরে নিহিত মুচকি হেসে বলল, পাকনি কোথাকার। বহুদিন পর সবার অনুরোধে আজ ঘরের কোণে পড়ে থাকা গিটারটা হাতে নিয়েছে নীল। গিটারের স্ট্রিংয়ে তার সূক্ষ্ম হাতের আঁচড়ে টুংটাং শব্দ হচ্ছে। কে গান গাইবে বুঝতে পারছে না সে। হঠাৎই স্মৃতির পাতায় একটা সুর হানা দিতেই গলা খাকড়ে দিয়ে সে গেয়ে উঠল, সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা, নেমে আসে ভোর থাকি তবু ঘোর, হাওয়ায় হাওয়ায় জানাশোনা। সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা, নেমে আসে ভোর থাকি তবু ঘোর, হাওয়ায় হাওয়ায় জানাশোনা। দলের সকলে প্রিয় নেতার কণ্ঠে এমন গানে মুগ্ধ হয়ে চেয়ে আছে। নীল এবার বেশি জোরে গিটার বাজিয়ে গেয়ে উঠল, তুমি দেখা দিলে তাই মনে যাকে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো কল্পনা, আমি তোমার হতে চাই এটা মিথ্যা কোনো কল্পনা। নীলের কণ্ঠস্বর যেন মিলিয়ে গেল নিস্তব্ধ সেই নিশীথের হিমেল হাওয়ার মাঝে। আহাদ, ইনান, ফরহাদ সহ উপস্থিত সকালে একসাথে বলে উঠল, ও ভাই, আপনার যে কণ্ঠ না! হালকা হাসল নীল। ঠিক তখনই ইফাস বলল, ভাই, গানটা কি আমাদের ভাবিকে ডেডিকেট করে গাইলেন? তৎক্ষণাৎ কুচকে গেল প্রিয় নেতার নীলমণিযুক্ত চোখের উপরে থাকা কৃষ্ণ কালো ভ্রুদয়। তবে সে কিছু বলার আগে উপস্থিত সকলে অবাক হয়ে বলল, ভাবি মানে? ইফাস উত্তর দিল, সেটা না হয় ভাইয়ের কাছেই শোন। আমার কাছে শুনবে মানে? কি উল্টোপাল্টা কথা বলছিস? ভাই, এখন অন্তত আর মিথ্যে বলিয়েন না। আমি সবটা জানি। এমনিতেই তো আমাদের অজান্তে ভাবিকে পছন্দ করে রাখছেন, তার উপর কিনা আমার গার্লফ্রেন্ডের ডিপার্টমেন্টের। যাই হোক, ভাই আপনার চয়েস আছে বলতে হবে। ভাবি কিন্তু মাশাআল্লাহ। হোয়াট রাবিশ, আর ইউ ক্রেজি? এসব উল্টাপাল্টা কথা কে ঢুকায় তোদের মাথায়? ভাই, এখনও আপনি হয়তো জানেন না, নিদ্রাও কিন্তু ঢাবিতেই চান্স পেয়েছে, আর আইন অনুষদেই। আর এটা শুধু ও নয়, পুরো আইন অনুষদ জুড়ে সবাই জানে, শুধু আমাদেরই আপনি বললেন না। নীলের এবার সত্যি সত্যিই মেজাজ গরম হতে লাগলো। কী সব বলে যাচ্ছি ইফাস তখন থেকে। তবে নীল কখনোই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না। সে খুবই স্থিরদি সম্পন্ন পুরুষ। তবে সে বুঝতে পারছে না কেন কোনো মেয়ে তাকে নিয়ে এমন অদ্ভুত পরিচয় রটাবে। কিন্তু এখন সবার আগে জানার বিষয় মেয়েটি কে। তাই নীল ইফাজের দিকে ফিরে বলল, মেয়েটির নাম কি রে? ইফাজ সহ উপস্থিত সকলে এবার সত্যিই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। কেননা সবারই নীলকে খুব ভালো করে চেনা। এমন অসময়ে হাসি ঠাট্টা করার মতো পুরুষ একদমই সে নয়। তবে মেয়েটিকে মিথ্যা বলছে? ইফাজ বহু কষ্টে মনে করার চেষ্টা করলো নিদ্রা তাকে কী নাম বলেছিল। অবশেষে মনে পড়তেই সে নীলের দিকে চেয়ে বলল, ভাই, তিহু বা এই টাইপ কিছু। কোথায় পড়ে বললি? ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের প্রথম বর্ষে। নীল পাঁচ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলল,
ও, আই সি। তাহলে তো আবার দেখতেই হচ্ছে কে সেই মহিষিনী যে আমার পরিচয় নিয়ে সবাইকে বোকা বানাচ্ছে। পর্ব 4। আকাশে আজ ফাল্গুনি আবির ছড়িয়ে পড়েছে, বাতাসে পলাশের গন্ধ আর মনের কোণে গোপন সুরের গুঞ্জর। ভোরের নরম আলোয় কুয়াশার ওড়না সরে গিয়ে প্রকৃতির লাবণ্য বেরিয়ে এসেছে। শিমুল আর পলাশের ডালে ডালে লাল রঙের আগুন লেগেছে। প্রকৃতি যেন তার পুরনো জীর্ণ বসন বদলে এক নতুন রঙে সেজেছে। কোকিলের কুহুতান আজ কর্ণকুহরে পৌঁছাচ্ছে আগমনী সুর হয়ে। পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতার দল মাথা তুলে দাঁড়িয়েছে। পত্রে পত্রে আজ নতুন প্রাণের বার্তা। আজ পহেলা ফাল্গুন। ফাল্গুনের রং লেগেছে সমগ্র ঢাকা জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ধীরে ধীরে এসে থামল রোলস রয়েলস ফ্যান্টম মডেলের কার্লো গাড়িটি। সেখান থেকে বেরিয়ে আসলো এলাকার জনপ্রিয় নেতা সাহেব ওয়াহাজ খান নীল। তার পরনে আজ গতানুগতিক শুভ্র পাঞ্জাবির পরিবর্তে নীল পাঞ্জাবির রঙিন ছটা, যা তার শৈল্পিক দেহে ছড়াচ্ছে এক অনন্য মুগ্ধতা। কতদিন পর যে এ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সে পা রাখল তার ঠিক নেই। প্রতি অনুষ্ঠানেই আমন্ত্রিত হয় তারা, তবে আসার সময় কই, বিশেষ অনুষ্ঠানাদি ব্যতীত কোথাওই যাওয়া হয় না তার। কিন্তু আজকের এই আসাটার কারণ সম্পূর্ণ ভিন্ন। লোকচক্ষে তাদের প্রিয় নেতা এসেছে তাদেরই আমন্ত্রণে। তবে নীল জানে সে এসেছে শুধুমাত্র সেই মহিষিনীর খোঁজে। এজন্যই আসার ব্যাপারে আগাম কোনো বার্তা সে পাঠায়নি। যদি তার আসার কথা জানতে পেরে সেই মেয়েটি না আসে, তাই এমনই হুট করে আজ হাজির হয়েছে সে এখানে। গাড়ি থেকে নেমে অতি সাধারণ লোকের মতোই সে হেঁটে প্রবেশ করছিল বিশ্ববিদ্যালয়ের বকুলতলার দিকে। আজ তার সাথে একটা বডিগার্ডও নেই, সম্পূর্ণ সাধারণ স্বাভাবিক একজনের মতোই এসেছে সে। যখন সে প্রায় এগোচ্ছে ঠিক তখনই পিছন থেকে দ্রুত ছুটে আসা কারো সাথে ধাক্কা লাগলো তার। নীল দ্রুত পিছনে ঘুরে দেখল উচ্চতায় তার কাঁধসম এক রমণী সুদীর্ঘ অক্ষিপল্লব বিশিষ্ট ডাগর ডাগর চক্ষু মেলে চেয়ে আছে তার দিকে। রমণীটির সৌন্দর্য যেন সৌন্দর্যের সংজ্ঞাকেই বদলে দিচ্ছে, এতটাই আবেদনময়ী লাগছে তাকে। তবে নীলের মনে হচ্ছে সে আগেও কোথাও এই মেয়েটিকে দেখেছে। সে যখন তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটিকে বিশ্লেষণ করতে ব্যস্ত, ঠিক তখনই মেয়েটি বলে উঠল, সরি সরি, আই এম রিয়েলি সরি। আসলে আমি একটু তাড়াহুড়োয় আছি তো, এজন্য আপনাকে দেখতে পাইনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই রেশমি চুরি আবৃত দু হাতে পরনের শাড়িটি উঁচু করেই সে দৌড় লাগালো বকুলতলার উদ্দেশ্যে। নীল তখনও চেয়ে আছে রমণীটির পানে, তার ফর্সা দেহটা আবৃত লাল পেরে বাসন্তী রঙা শাড়িতে। তবে অতি আশ্চর্যের বিষয় হলো রমণীটির চুল। সুদীর্ঘ কেশরাজের অধিকারিণী সে। নীল আগে কখনো এত লম্বা চুল দেখেনি। খুব বড় চোর মুন্নির চুলগুলো, তাও তো কোমর সম। তবে রমণীটির চুল হাঁটু থেকেও 2 ইঞ্চি নিচে ছুঁয়েছে যেন। রমণীটি দৃষ্টির আড়ালে চলে যেতেই ধ্যান ভাঙল নীলের। এতক্ষণ এমন বোকা দৃষ্টি মিলে চেয়ে থাকার জন্য নিজেকে হাজারটা ভৎসনা জানালো সে। অতঃপর পা বাড়ালো বকুলতলার উদ্দেশ্যে। বকুলতলা প্রান্তর আজ যেন এক নতুন রূপে সেজে উঠেছে। পলাশ আর শিমুলের স্নিগ্ধ রং তার চারিধারে ছড়িয়ে আছে অপার্থিব মুগ্ধতা নিয়ে। গাছের শাখায় শাখায় নবকিশলয়ের উকিঝুঁকি। আর এই রঙের উৎসবে নবীন প্রাণেরা যেন এক অনির্বচনীয় সুরে মেতেছে। সাধারণত পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ এ ধরনের অনুষ্ঠানগুলো বকুলতলাতে আয়োজিত হয়, কোনো বিশেষ জমকালোভাবে নয়, তবে এক অনবদ্য সৌন্দর্যের ঝলকানি নিয়ে। প্রতিটা নব প্রাণ জেগে ওঠে নবদিনের উচ্ছ্বাসে। আজও তার ব্যতিক্রম নয়। বকুলতলাতেই আয়োজিত হয়েছে ফাল্গুন অনুষ্ঠানের, তবে একটু অন্যরকম আঙ্গিকে। উন্মুক্ত জনস্রোতের জন্য আসনের পাশাপাশি আসন সজ্জিত হয়েছে সকল শিক্ষকের জন্য। মঞ্চের ঠিক বিপরীত ধারে বসে আছে শিক্ষকবৃন্দ। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে উদ্বোধনী নৃত্য। শিক্ষকদের সঙ্গে সঙ্গে ব্যাপক পুলকিত দৃষ্টি মেলেছে আছে উপস্থিত জনশ্রোতা। নীল এগিয়ে গেল ভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে দেখা করার উদ্দেশ্যে। এদিকে নীলকে দেখে ব্যস্ত হয়ে পড়ল সকলে। নৃত্যশিল্পীরা তখন রিহার্সাল রুমে। বাকি সকলে নীলকে দেখে এক প্রকার অবাক হয়ে ব্যস্ত হয়ে পড়েছে তার আসনের জন্য। নীল সবাইকে শান্ত করে উপস্থিত সাধারণ জনগণের মতোই একটা সাধারণ চেয়ারে বসল। উপস্থিত সকল ছাত্ররা তার পাশে একজোট হয়ে দাঁড়িয়ে গেল। কেউ বা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তার পানে। এটাই তো তাদের নেতার বিশেষত্ব, যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথেই সহজেই মিশে যান তিনি। তবে বসার আগে সে ভাইস চ্যান্সেলরের সাথে একান্তে কিছু একটা বলল। ভিসি স্যার সামান্য হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। মুহূর্ত কয়েকের মাঝে শুরু হলো উদ্বোধনী নৃত্য।
বেজে উঠল ফাল্গুনের এক অতি পরিচিত গান। ফাল্গুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাল্গুনেরও মোহনায়। শুরু হলো এক ঝাঁক রমণীর এক অনবদ্য নৃত্য পরিবেশনা। সবাই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। তবে নীলের চোখ যেন আটকে গেছে এক রমণীর পানে। সকালে সে মেয়েটি না? হ্যাঁ, সেই তো। মেয়েটা এত ভালো নাচ জানে, মাইন্ড ব্লোয়িং। নীলের দৃষ্টি যেন সরছেই না। হঠাৎই কোত্থেকে জানি একদল তরুণ তরুণী এসে তাদের সবার ওপর রঙিন আবির ছড়িয়ে দিল। কেশবতী সেই মেয়েটির স্রোতস্বিনীর বিক্ষিপ্ত তরঙ্গের ন্যায় এক ঝাঁক কেশরাজি রঙিন হয়ে উঠল আবিরের রঙে। নীলের এক অদ্ভুত রকম অনুভূতি হলো মেয়েটিকে এই রূপে দেখে, যা আগে কখনো তার কঠোর হৃদয়ে দোলা দেয়নি। নাচ শেষে মঞ্চ থেকে নেমে তিহ নিজের বিক্ষিপ্ত কেশরাজিকে যখন বাঁধনে আনতে আর তার ওপর ছড়িয়ে থাকা আবিরগুলো সরাতে ব্যস্ত, ঠিক তৎক্ষণাৎ ভার্সিটির একজন স্টাফ এসে বলল, তিহ, কিছু বলবেন আন্টি? মহিলাটি সামান্য হেসে বলল, তোমাকে ভিসি স্যার ডাকছে। তিহ অবাক হয়ে বলল, আমাকে? মহিলাটি উত্তর দিল, তোমাকেই। তিহ বেশ অবাক হলো। ভিসি স্যার হঠাৎ তাকে কেন ডাকতে যাবে? আর আজকে তো... যাই হোক, সে আর বেশি কথা না বাড়িয়ে মহিলাটিকে বিদায় জানিয়ে এগিয়ে চলল ভিসি স্যারের রুমের দিকে। ভিসি স্যারের রুমের সামনে এসে সামান্য থমকালো সে। সেখানে এসি অন করা। শীত চলে গেছে ঠিকই, তবে এখানেও এসি চালাবার মতো অতটা গরম পড়েনি। গলা খাঁকড়ে দিয়ে মিহি কণ্ঠে দরজার উপাস থেকে সে বলল, মে আই কাম ইন স্যার? ভিসি স্যারের রুমের ইজি চেয়ারটাতে উল্টো দিকে ফিরে বসে আছে কেউ একজন। সে উত্তর না দিয়ে বরং নিজের হাতের ইশারায় তিহুকে ভেতরে আসতে বলল। তিহু সামান্য ব্রু কুচকে ভেতরে গেল। বেশ ঠান্ডা লাগছে তার। তবে রুমে কোথাও নেই ভিসি স্যার। সে একবার আশপাশটাকে ভালো করে তাকালো, কিন্তু কোথাও তিনি নেই। আর চেয়ারে বসা মানবটাও সে তখন থেকে উল্টো দিকে ফিরে বসে আছেন। তিহুর এবার মেজাজ খারাপ হতে শুরু করলো। কথা বলবে না তাহলে ডেকেছে কেন? সে গমগমে কণ্ঠে কিছু বলার আগেই অপর পাশ থেকে একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। তিহু ব্রু কুচকে বলল, কি? অপর পাশে থাকা আগন্তুকটি বলল, ইংরেজি বোঝো না? ওকে ফাইন, তোমার পরিচয় দাও। নাম কি তোমার? তিহুর মেজাজ এবার সত্যি সত্যি খারাপ হয়ে গেল। সে ইংরেজি কেন বুঝতে পারবে না? সে তো ওই লোকটাকে আহেতুক প্রশ্নে বলেছিল কি, কিন্তু এই লোকটা কি কৌশলে তাকে অপমান করলো? এমনিতে এই ঠান্ডা হাওয়ায় শীত করছে, তার উপর এই লোকের এমন কথায় রাগে শরীর রি করে উঠল তার। দাঁতে দাঁত চেপে সে বলল, আমি কেন ইংরেজি বুঝতে যাব না? হ্যাঁ, আই নো ইংলিশ ভেরি ওয়েল, কিন্তু আপনি এটা বলুন, আমি কেন আমার পরিচয় আপনাকে দিতে যাব? আগন্তুক লোকটি ফের থমথমে কণ্ঠে বলল, কারণ আমি জানতে চাই। তেহ মুখ বাঁকিয়ে তার কথা বিকৃত করে বলল, কারণ আমি জানতে চাই? আপনি জানতে চাইলেই কি আমার পরিচয় আপনাকে দিতে হবে? অফকোর্স। কেন? আপনি কে বে? তোমার ভুয়া জামাই বে। তিহু চমকে তাকালো। কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে সে বলল, মানে? নীল ইজি চেয়ারটা ঘুরিয়ে তিহুর দিকে ফিরতে ফিরতে বলল, মানে আমি এমপি ওয়ালিদ খানের একমাত্র ছেলে ওয়াহাজ খান নীল, যার ভুয়া বউ হিসেবে তুমি ভার্সিটিতে ত্রাস ছড়িয়ে বেড়াচ্ছ। অ্যাম আই রাইট? নীল তিহু একে অপরকে দেখে দুজনেই অবাক হলো। একজনেরও চিনতে বাকি রইল না অপরকে। সকালে হালকা মেকআপের দরুন নীল তিহুকে চিনতে না পারলেও এখন বেশ ভালো করেই চিনতে পেরেছে অসভ্য মেয়েটিকে। দুজনে একসাথেই চিল্লিয়ে উঠল। তিহু বলল, আপনি? নীল বলল, ইউ? নীল দ্রুত ইজি চেয়ারটা থেকে উঠে দাঁড়ালো। তিহু অবাক হয়ে বলল, আপনি ওয়াহাজ খান? জাস্ট শাট আপ ইউ লায়ার। সেদিন আমার সাথে ওরকম রাফ বিহেভ করেছ, আর আমার পরিচয় নিয়েই পুরো ভার্সিটিতে ত্রাস ছড়াচ্ছ। তিহু একটা শুকনো ঢোক গিলল। এবার কি হবে? মানে যার পরিচয় নিয়ে ও এতদিন বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে, সেটা আর কেউ না, সেই লোকটাই যাকে সে আগের দিন যাচ্ছে না তাই করে কথা বলেছিল। তিহু চোখ বড় বড় করে মনে মনে বলল, তিহু রে, আজকে তুই শেষ। তারপর সে দ্রুত নীলের দিকে তাকিয়ে কোনো রকম পূর্বাভাস ছাড়া পেছন দিকে দৌড় দিতে গেলেই নীল খপ করে ধরে বসল তার নরম কোমল হাতটা। তিহু অপর হাত দ্বারা নিজের শাড়ির আঁচল খামচে ধরে তীব্র বেগে চোখ দুটি খিচে বন্ধ করে নীলের দিকে ফিরল। তারপর বড় একটা শ্বাস নিয়ে এক নিঃশ্বাসে বলতে লাগলো, সরি, আসলে আমি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি আর কখনো কোথাও কোনো মিথ্যা কথা বলবো না। প্লিজ এই ব্যাপারটা ভার্সিটির কাউকে জানাবেন না। একদম মান সম্মান থাকবে না, প্লিজ। আর
সে আর কিছু বলতে গেলেই নীল তাকে থামিয়ে দিয়ে বলল, জাস্ট কিপ ইউর মাউথ শাট। যে প্রশ্ন করেছি তার বাইরে একটাও কথা যেন না শুনি, আন্ডারস্ট্যান্ড? তিহু চোখ দুটো বন্ধ রেখেই বলল, আচ্ছা। নীল তার হাত ছেড়ে দিয়ে বলল, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। অ্যাট ফার্স্ট টেল মি ইয়োর নেম। তিহু এক নাগারে বলতে লাগলো, আমার নাম নুরাইন হক তিহু, বাবা নওশাদ হক, মা তৈবে জামান, দাদা নুরুজ্জামান হক। সে আর কিছু বলতে যাবার আগে নীল তাকে থামিয়ে দিয়ে বলল, শাট আপ। আমি শুধু তোমার নাম জানতে চেয়েছি, তোমার 14 গোষ্ঠীর বায়োডাটা না। শুনেছেন তো আমার নাম, তাহলে এবার আমি যাই? শুনলাম, নুরাইন। ইন্টারেস্টিং, আই লাইক ইট। তাহলে এবার আমি যাই? নীল তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, যাবেই তো, কিন্তু আমার নামে যে মিথ্যা ঘটনা ঘটিয়েছ তার শাস্তির কি হবে? নীলের এমন কাছাকাছি এগিয়ে আসায় ভীত তিহু 2 কদম পিছিয়ে গেল। ভয়ে ভয়ে বলল, মানে? নীল বলল, মানে? নীল এগোচ্ছে, ভীত তিহু পিছিয়ে যাচ্ছে। হঠাৎই কংক্রিটের দেয়ালের সাথে সজোরে ধাক্কা লাগে তার। পিঠে দারুণ ব্যথা লাগার দরুন তার গোলাপের অধৈর্যরা কচি কিশলয়ের ন্যায় কেঁপে ওঠে। তবে নীল স্থির নেই, সে এগিয়েই চলেছে। হঠাৎ যখন তাদের মাঝে আর মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান, তখনই নীল ছুটতে শুরু করলো। তিহু জোরে এক নিঃশ্বাস নিয়ে শ্বাস আটকে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। কি করবে বুঝতে পারছে না সে। ভয়ে আর রুমে চলমান শীতলতায় শরীর আড়ষ্ট হয়ে আসছে তার। হঠাৎই নীল একদম ঝুঁকে তিহুর কানে কানে ফিসফিসিয়ে এসে বলল, এর কি শাস্তি দেওয়া উচিত? এনি আইডিয়া? তিহু দ্রুত বেগে মাথা নাড়িয়ে বলল, না। নীল বাঁকা হেসে বলল, বাট আই নো। তিহু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার দিকে। তা দেখে নীল আলতো হাতে তার চুলগুলো পিছনের দিকে ঠেলে দিয়ে মুখটা একেবারে তার কানের পিছনে নিয়ে গিয়ে বলল, মিথ্যাটাকে সত্যি করা। তিহু ফের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নীলের দিকে। নীল আর কোনো কথা না বলে তাকে ছেড়ে বের হয়ে গেল রূপ থেকে। তিহু তখনও তাকিয়ে আছে নীলের দিকে। লোকটা মাত্র কি বলল? যাই বলো, তার কি? এখন শুধু তার এটা জানা প্রয়োজন, লোকটা বাইরে তার মান সম্মানের 12টা বাজালো নাকি। তিহু দ্রুত দোতলার ব্যালকনি দিয়ে নিচে তাকালো। না, নীল কিছুই করেনি। সে নিজের গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে ভার্সিটির ক্যাম্পাস থেকে। তিহু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, কিন্তু হঠাৎই তার মনে পড়ল লোকটির বলা শেষ কথাটা, মিথ্যাটাকে সত্যি করা মানে কি? ফের চিন্তার রাজ্যে পাড়ি জমালো তিহু। পর্ব 5। খানমহলের সকালটা আজ একদম অন্যরকম। ছুটির এই দিনে সকালের খাওয়া দাওয়া শেষে বাড়ির সব কর্তারা ড্রয়িং রুমে যেন এক ছোট খাটো আলোচনা সভা বসিয়েছেন, আর বাড়ির কর্ত্রীরা এদিকে মেতেছেন গল্পে। হঠাৎ বাড়ির ছোট কর্ত্রী অর্থাৎ ওয়ালিদুজ্জামান খানের সহধর্মিণী তার বড় যা আবার তারই বড় বোন অর্থাৎ ওয়ালিদ খানের সহধর্মিণীর উদ্দেশ্যে বললেন, আপা, আমাদের নীল তো বড় হলো, ওর বিয়ের ব্যাপারে কি ভাবছিস? তৎক্ষণাৎ পাশ থেকে নীলের বড় ফুফু বলল, হ্যাঁ রে সূচনা, আমাদের নীলটার জন্য তো এখন কাউকে লাগে না, মানে ওকে আর কতদিন একা একা রাখবে? মির্জা সূচনা হেসে বললেন, তুই আমায় বলছিস রৌশনা? আমাদের রাউফিনও তো বড় হলো, ওর ব্যাপারে কিছু ভাব। আর সবচেয়ে বড় কথা, রাউফিনের বিয়ে না করিয়ে তুই ভাবলি কি করে নীলের বাবা ওর ব্যাপারে কিছু ভাববে? রৌশনার মুখমণ্ডল যেন মুহূর্তেই ঢেকে গেল কালো মেঘে। মলিন হেসে তিনি বললেন, আর রাউফিনের বিয়ে এমনিতেই দেশে আসে না, আর বিয়ের কথা শুনলে তো কখনোই আসবে না। বড় বোনের এমন কথায় তার কাঁধে হাত রেখে ছোট বোন রুমিনারা বলল, মন খারাপ করিস না আপা, দেখবি ইনশাল্লাহ একদিন আমাদের রাউফিনও সবটা বুঝতে পারবে। আর সেদিন তোর আচরণটা হয়তো একটু খারাপ হয়ে গিয়েছিল, তবে মাতৃত্বের দিক থেকে তো কোনো দিক দিয়ে ভুল ছিল না। হয়তো তোর জায়গায় আমরা থাকলে আমরাও একই কাজ করতাম। দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে এসলো রৌশনানার বুক চিরে। মলিন হেসে সে বলল, কিন্তু সেটা আমি ওকে কিভাবে বোঝাবো বল? সেদিনের পর থেকে না তো ও আমার সাথে ভালো করে কথা বলেছে, না তো আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। মির্জা সূচনা বললেন, রৌশনা, একটা কথা বলি, কিছু মনে করিস না? তবে সত্যি বলতে কি, ওর বয়সটাই ওইরকম ছিল, তবে তুই সেদিন ওকে ওভাবে না বলে একটু বোঝাতে পারতি। রৌশনারা বললেন, আমি হাজারটা চেষ্টা করেছিলাম ওকে বোঝানোর, তবে ও তো আমার সাথে ঠিকমতো কথাই বলেনি, আর তার কিছুদিন পরেই তো ও চলে গেল। মির্জা সাইমা বললেন, আচ্ছা আপা, ও কি ফেরার কথা কিছু বলে না? ও প্রয়োজন ব্যতীত আমার সাথে কথাটাও বলে না। মির্জা সূচনা আবার বললেন, আশাহত হোস না রৌশনা,
ওর সাথে আমার কাল রাতেও কথা হয়েছে। ও আমাকে কথা দিয়েছে আর কিছুদিনের মধ্যেই ও ব্যাক করতে চায়। তবে এই কথাটা বলা বারণ করেছিল, আমি তোদের বলিনি। ছেলের আগমনে বার্তায় চোখ মুখ যেন চিকচিক করে উঠল রোশনারার। মির্জা সূচনার দিকে ফিরে আবেগ আপ্লুত কণ্ঠে সে বলল, সত্যি বলছিস সূচনা? মির্জা সূচনা হালকা হেসে ভ্রু নাড়ালো। রোশনারার আনন্দে চোখ পেয়ে অশ্রুকণারা গড়িয়ে পড়ল। এতদিন পর তার একমাত্র ছেলে বাংলাদেশে আসবে জানতে পেরেই খুশিতে মনটা ভরে যাচ্ছে তার। ওফস মুন্নি আপু, আর কতক্ষণ লাগাবা? নাহার এমন অধৈর্যপূর্ণ কণ্ঠে মুন্নি একবার তার দিকে তাকালো। মুন্নি মূলত নীলের জন্য পায়েস করছিল। পায়েস নীলের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম। সেই জন্যই তো যেই দিন নীল বাসায় থাকে সেই দিনই মুন্নি খুব যত্ন করে পায়েস বানায় তার জন্য। আজ যেহেতু ছুটির দিন আর নীল বাসায় থাকবে, তাই সকালের নাস্তা সেরেই সে লেগে পড়েছে পায়েস তৈরিতে। মুন্নি বলল, এত অধৈর্য কেন রে তুই? বলছি তো হয়ে গিয়েছে, জাস্ট চিনিটা দিলেই শেষ। নাহা বলল, আরে দ্রুত করো, দেখো আমার নেল পলিশটা খারাপ হয়ে গিয়েছে, এখন কি আবার লাগাবো? তো তুই জানা কে বারণ করেছে? তোমাকে কতবার বলবো আমার চুলে আজকে স্পেশাল হেয়ার প্যাকটা লাগিয়ে দিবা, ভুলে গেলে আজকে শুক্রবার? মুন্নি পায়েসে 1 চামচ চিনি দিতে দিতে নাহার দিকে ফিরে সামান্য সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, ব্যাপার কিরে নাহা, নিজের ব্যাপারে এত বেশি যত্নশীল কবে থেকে হলি? না মানে আগে তো কখনো মাথায় হেয়ার প্যাক দেওয়া তো দূর, চুলগুলোও আঁচড়াতিস না, আজকে হঠাৎ? ও মা, এতে অবাক হওয়ার কি আছে? আগে ভালো লাগতো না তাই করতাম না। তার মানে এখন ভালো লাগে বলছিস? কার জন্য রে? নিজেকে সাজাতে এতটা ব্যস্ত হয়ে পড়েছিস? হঠাৎই নাহাদ সামনে ভেসে উঠল আইয়াজের মুখটা। লজ্জায় লাল বর্ণ ধারণ করল তার ফর্সা মুখশ্রী। তা দেখে মুন্নি দ্রুত পায়েসটা ঠেকে তার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, তুই হঠাৎ ব্লাশ করতে শুরু করলি কেন? এরকমটা তো আমার হয় যখন আমি নীল ভাইয়ের কথা মনে করি। তা তোর কি কেউ আছে নাকি আমার নীল ভাইয়ের মতো? নীলের ব্যাপারে মুন্নির মনের কথাগুলো এ বাড়িতে একমাত্র নাহাই জানে। তাই তো মুন্নির এমন কথায় সে অনেক দূরে সরে গিয়ে বলল, ধর কি যে বলো না, আমার আবার কে থাকবে? হ্যাঁ, কতজন থাকতে পারে? সবে সবে অষ্টাদশী হলে মনে কত রং লাগে, কত বসন্তের কোকিল গান গায়। না গো, আমার মনে রঙও লাগে না আর বসন্তও আসে না, আর না তো কোকিল গান গায়। কথাটা বলেই সে কিচেন থেকে বের হয়ে গেল। মুন্নি পিছন থেকে হেসে তাকে ডেকে বলল, খিরে পালাচ্ছিস কেন? নাহা পিছনে না ঘুরেই দোতলা সিঁড়ি বেয়ে উঠে যেতে যেতে বলল, আমার গরম লাগছে, রুমে গেলাম। মুন্নি বলল, সত্যি কথা বললে যে এই ঠান্ডার ভিতরে গরম লাগে সেটা তো আমার আগে জানা ছিল না। বাই দ্য ওয়ে, তুই রুমে গিয়ে বসতে লাগ, আমি 2 মিনিটে নীল ভাইকে পায়েসটা দিয়ে আসছি। নাহা চলে গেল। মুন্নি সেদিকে তাকিয়ে মুচকি হেসে ফের পায়েসের দিকে মনোনিবেশ করল। একটা কাচের বাটিতে পায়েস অতি যত্নে হরেক রকম বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নীলের রুমের পূর্বের প্রশস্ত পথটা অতিক্রম করে সবের রুমে ঢুকছিল মুন্নি। হঠাৎই বেশি আসা এক তীব্র পারফিউমের ঘ্রাণে থমকালো তার পদচারণা। মুহূর্তে এসে বুঝে গেল এটা টমফোর্ড স্যান্ডাল ব্লু পারফিউমের তীব্র সুগন্ধ। আর এই সুগন্ধি শুধু নীলের রুমের সামনে থেকেই পাওয়া যায়। খানিক মুচকি হাসল মুন্নি, অতপর নিজেকে সামলে নিয়ে এগিয়ে চলল রুমের দিকে। নীল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হালকা ব্রাশ আপ করছিল। তার পরনে শুভ্র পাঞ্জাবির উপর দামি কোট। হয়তো কোথাও বের হবে সে, কিন্তু আজকে ছুটির দিনে কোথায় যাবে কে জানে। মনে যখন এ সকল চিন্তায় মশগুল, তখনই নীল বলল, কিছু বলবি? নীলের কণ্ঠে ধ্যান ভাঙল মুন্নির। নীল আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে মুন্নির অবয়ব। তার হাতে থাকা পায়েসের বাটিটা দেখেও নীল এক প্রকার না দেখার ভান করে বলল, কিছু বলার থাকলে দ্রুত বল, আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। আসলে নীল ভাই, তোমাকে পায়েসটা দিতে এসেছিলাম, যদি একটু খেয়ে বলতে। নীল মুন্নির দিকে ঘুরে বলল, তোকে না বলেছি নাহা রাফা নীরা ওদের মতো ভাইয়া বলে ডাকবি, নট নীল ভাই, আন্ডারস্ট্যান্ড? মুন্নি সামান্য মাথা ঝাঁকালো। তা দেখে নীল বলল, গুড, আর পায়েসটা নিয়ে যা, আমার এখন সময় নেই। একটুও খাবা না? সকাল থেকে অনেক কষ্ট করে বানিয়েছি। কে বলেছে তোকে পড়াশোনা বাদ দিয়ে পায়েস বানাতে? আর কখনো যেন না দেখি পড়াশোনা বাদ দিয়ে এসব করছিস। নাও লিভ। নীলের এমন কথায় মুখশ্রী বিষণ্ণতার কালো মেঘে ঢেকে গেল মুন্নির। সারাদিন ধরে যে লোকটার জন্য এত কষ্ট করে রান্নাবাড়া করেছে সেই কেন বলছি খাবে না? আচ্ছা, নীল ভাই তার সাথে এরকম কেন করে? কই, নাহা রাফা নীরা ওদের সাথে তেমন করে না? একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো মুন্নির বুক ছিঁড়ে।
নীল হয়তো শুনতে পারল সেই শব্দ, তবুও কোনো রকম পরিবর্তন আসলো না তার মুখশ্রীতে। মুন্নি বেরিয়ে যেতেই সে বেডসাইড টেবিলের উপর পড়ে থাকা নিজের ফোনটা নিতে গিয়ে দেখতে পারল একটা ইয়াররিং। তৎক্ষণাৎ তার স্মৃতির মানসপটে ভেসে উঠল এক সুশ্রী রমণীর ভীত মুখাবয়ব। এক প্রসারিত মুচকি হাসির রেখা দৃশ্যমান হলো তার ঠোঁটের কোণে। দোলটাকে সযত্নে একটা বাক্সে রেখে সে পা বাড়ালো বাইরের দিকে। মাথার উপর নরম সূর্যরেখা। আজকে ছুটির দিন হওয়ায় মাহা আর তিহু এসেছে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। সারা সপ্তাহ পড়াশোনার চাপের মাঝে এই একটা দিনই তাদের সময় হয় নিজেদের দেওয়ার জন্য। দুজনেরই হাত ভর্তি বিভিন্ন রকম প্রসাধনী সামগ্রী আর নিত্যদিনের পণ্যে। হঠাৎই একটা কালো গাড়ি এসে থামলো তাদের সামনে। কিঞ্চিত ব্রু কুচকে মাহা বলল, এই আপদ আবার কোথা থেকে উদয় হলো? তিহু বলল, দেখগে কোন বড়লোকের ছেলে হয়তো তোরে পছন্দ করছে। হেতে তার বউরে রাস্তা দিয়ে হাঁটতে দেবে না বলে গাড়ি পাঠাইছে। দোস্ত, আমাদেরও একটু নিস, আমিও আর হাঁটতে পারতেছি না, আমারও তো কেউ নেই। তিহুর এমন কথায় খেপে গিয়ে মাহা বলল, ফাঁক কথা বলিস না তো বাল। মাহাকে খেপিয়ে যেন বিস্তর মজা পেল তিহু। সে হাসতে হাসতে কিছু বলার আগে গাড়ি থেকে নেমে আসলো এক যুবক। তিহুর দিকে ফিরে সে বলল, আসসালামু আলাইকুম ভাবি। তিহু চিনল না যুবকটিকে। প্রকুচকে সালামের জবাবে সে বলল, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনাকে তো ঠিক। তার মুখের কথাটি যেন কেড়ে নিল যুবকটি। আমাকে আপনি চিনবেনও না, আমি ইফাজ, নীল ভাইয়ের দলের লোক। মাহা আর তিহু একে অন্যের দিকে চাওয়াচাই করল। ইফাজ দ্রুত এগিয়ে এসে তিহুর হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে বলল, ভাবি আপনারা আসেন, আমি ব্যাগগুলো গাড়িতে রাখছি। ইফাজ চলে যেতেই মাহা তিহুর দিকে ফিরে বলল, কাহিনী কিরে, এমপির ছেলের লোক আবার তোকে এত সমীহ করছে কেন? তারা কি সব জানে নাকি? আর জানলে তো তোকে আস্ত রাখার কথা না। তিহু অপ্রস্তুত হেসে বলল, গাড়ি পেয়েছিস, উঠে পড়, এত প্রশ্ন কেন? দেখছিস না কি সুন্দর ভাবি ভাবি করছে। নিজে থেকে বয়স কারো মুখে ভাবি শুনতে ভালোই লাগে। উঠতো আর প্রশ্ন বাড়াস না, এমনিতেই হেঁটে হেঁটে পায়ে ব্যথা করছে। তিহু এগিয়ে চলল গাড়ির দিকে। মাহা তখনও সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হচ্ছেটা কি? কাল একবার নাচ শেষে কোথায় একটা জানি হারিয়ে গেল তিহু। তারপর থেকে নিজের সোনার দুলটা খুঁজে পাচ্ছে না। আবার এখন নীলের লোক। আল্লাহই ভালো জানে এই মেয়ে কি ঘটলা পাকিয়েছে। এসব কথা যদি তিহুর বাবা বা চাচারা জানতে পারে তাহলে যে কি হতে পারে সেটা কি তিহু বুঝতে পারছে না? তিহু এগিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। পাশে ঘুরে এসে দেখতে পেল পাশে মাহা নেই। পিছনে তাকিয়ে মাহাকে দেখে সে বলল, এই যে মিসেস নিউটন, গবেষণা পরে করিয়েন ম্যান, এখন আপাতত এদিকে আসেন। মাহার মনে হাজারটা প্রশ্নের ঘূর্ণে চললেও তৎক্ষণাৎ সেগুলোকে ধামাচাপা দিল সে। এগিয়ে গিয়ে তিহুর সাথে গাড়িতে উঠে পড়ল। তারা দুজন গাড়িতে বসতেই ইফাজ দ্রুত গাড়ি চালিয়ে এগিয়ে চলল গন্তব্যের দিকে। অথচ তারা খেয়ালই করল না তাদের থেকে কিছুটা দূরে এই একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি গাড়ির কাছ নামিয়ে তাদেরকে পরখ করতে ব্যস্ত ছিল। এখানে যে টাকা আছে, আশা করি তাতে আপনার আগামী 1 মাস খুব ভালোভাবে চলে যাবে চাচি। তবুও যদি আর কোনো সমস্যা হয় নির্দ্বিধায় আমাকে জানাবেন। আমি আবারও সামনের শুক্রবার আসব। সেদিন কিন্তু অবশ্যই আপনার হাতে মাংস ভাত খেয়ে তবেই যাব। নীলের এমন আন্তরিকতা মিশ্রিত কণ্ঠ শুনে আখিজোড়া সজল হয়ে উঠল বৃদ্ধার। নিজে 2 সন্তানের জননী হয়েও ঠিকমতো খেতে পান না, থাকার জায়গাটা পর্যন্ত নেই। ছেলে নয় যেন কুলাঙ্গার জন্মেছেন তিনি। অথচ নিজের কেউ না হয়েও মাত্র কয়েক মুহূর্তের পরিচিত এই ছেলেটি কি অদ্ভুতভাবে আপন করে নিয়েছে তাকে। বৃদ্ধার চোখ পেয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। তা দেখে নীল বলল, চাচি, বলেছি না আর কোনো কান্নাকাটি না। আপনাকে আমার ছেলেরা একটা বাসায় নিয়ে যাবে, ওখানেই আপনি থাকবেন। আর আজ থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার। বৃদ্ধা অতি আদরে আলিঙ্গন করল নীলের সাথে। তার কপালে স্নেহের পলস বুলিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তোমার ভালো হোক বাবা, আল্লাহ তোমাকে সুখী করুক, জীবনে খুব বড় হও তুমি। নীল মুচকি হেসে বৃদ্ধার যত্ন গ্রহণ শেষে আদনান, আমিন, জয় আর জাহিনকে ইশারা করতে তারা বৃদ্ধাকে নিয়ে রওনা হলো। তারা চলে যেতেই নীলের মুখে হিংস্রতা ফুটে উঠল, যেন সে রোহিত আর রোহানের দিকে চেয়ে বলল, ওই কুলাঙ্গার দুইটাকে বাংলার জমিনে আমি দেখতে চাই না। যাদের বাড়িতে নিজের মায়ের জায়গা হয় না, আমি ওয়াহাজ খান নীল যতদিন বেঁচে আছি বাংলার জমিনে তাদেরও কোনো জায়গা হবে না। আগামী 2 ঘন্টার মধ্যেই ওদের রক্তে গোসল করতে চাই আমি। গট ইট? রোহিত আর রোহান মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, জি ভাই। গুড, এখন থেকে কাজে লেগে পড়। মনে রাখবে 2 ঘন্টা মানে 2 ঘন্টাই, 1 সেকেন্ডেরও হেরফের যেন না হয়। রোহিত উত্তর দিল, আচ্ছা ভাই।
কথাটা পেলেই সেখান থেকে বেরিয়ে গেল রোহিত আর রোহান। রাত 10:15 অন্ধকারাচ্ছন্ন এক বৃহৎ রুমের কাউচে শরীর এলিয়ে দিয়ে বসে আছে পাকিস্তানি পাঠানদের মতো আকৃতির এক সুঠাম দেহে পুরুষ। বৃহৎ রুমটাতে শুধুমাত্র জ্বলছে একখানা টেবিল ল্যাম্প। নিয়ন আলোক রশ্মি ছড়াচ্ছে রুম জুড়ে। কুটিল আধারের মাঝে বন্দি পুরুষটির মুখমণ্ডল স্পষ্ট নয়। হঠাৎই রুমের দরজায় কড়া নাড়ল কেউ। পুরুষটি থমথমে কণ্ঠে বলল, কামিন। 25 বছর বয়সে এক যুবক অতি দ্রুত পায়ে রুমে প্রবেশ করল। পুরুষটি তার দিকে না ফিরেই বলল, যা বলেছিলাম, জানতে পেরেছিস সে ব্যাপারে কিছু? যুবকটি বলল, জি ভাই, ওটা নীলেরই লোক ছিল, ইফাস, ওর পাচাটা কুকুরটা। আর যে মেয়ে দুইটা কেউ গাড়িতে তুলেছিল তার ভিতরকার ফর্সা করে মেয়েটি নীলেরই বাগদত্তা, এমনটাই জানতে পেরেছি। এমন একটা খবরে চোখ মুখ পুলক দীপ্তি ফুটে উঠল সেই হিংস্র মানবটির। উত্তেজিত কণ্ঠে সে বলল, আর ইউ শিওর ওটা নীলেরই ফিয়ান্সি? জি ভাই। একটা শয়তানি হাসির রেখা ফুটে উঠল পুরুষটির চোখে মুখে। হিংস্র সেই দৃষ্টি নিক্ষেপপূর্বক ঠোঁটের কোণের কুটিল হাসি বিদ্যমান রেখে সে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ নীল খান, আই উইল কাম টু ডিস্ট্রয় ইউ। এতদিন অনেক লাঞ্ছনা সহ্য করেছি, এবার আর নয়, আই উইল ফিনিশ ইউ। শুনছিলেন নওরিন কবির তিশার লেখা প্রেমের নীলকাব্য গল্প থেকে পর্ব 1, 2, 3, 4, 5। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।